নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এই যে আপনি যা করছেন সেটা জানবেন যে গ্রহ নক্ষত্রের কারণেই হচ্ছে। সেই জন্য নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের অবস্থানটাও কিন্তু আপনার জীবনে, আপনার জন্মছকে কোথায় রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাকে ফল দেয়। একটা খুব প্রচলিত কথা, আপনারা অনেকেই জানেন বা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে বা একটু ভালোবাসেন জ্যোতিষশাস্ত্র, তারা প্রত্যেকেই মোটামুটি জানেন যে মাঙ্গলিক দোষ বলে একটা দোষ হয় বা মাঙ্গলিক একটা যোগ হয় বা মাঙ্গলিকের একটা কানেকশান তৈরি হয়। সেটার জন্য জীবনে কোথায় কোথায় সমস্যা তৈরি হতে পারে। ম্যাক্সিমাম অনেকে জানেন হয়তো বিবাহিত জীবনের মধ্যে সমস্যা হয়, শুধু কিন্তু বিবাহিত জীবনের সমস্যায় আসে না। আমি আজকের আলোচনা করব যে এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক থাকলে একটা জাতক জাতিকার তার কী কী জীবনের কী কী সময় আসতে পারে, সেটা কোন সময় কখন আসতে পারে, কী ধরনের দুর্যোগ আসতে পারে, না কোন কোন ধরনের কিছু শুভত্ব আসতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। কারণ মাঙ্গলিক দোষটা আপনারা জানেন যে যদি লগ্নের সাপেক্ষে বা চন্দ্রের সাপেক্ষে, আবার অনেক ক্ষেত্রে শুক্রের সাপেক্ষে ধরা হয়, অনেক ক্ষেত্রে রবির সাপেক্ষেও ধরা হয়, এবং বিশেষ করে জন্মছকের লগ্নের সাপেক্ষে বিশেষ করে বেশি পাওয়ারফুল থাকে। তারপরে পাওয়ারফুল যে অ্যাক্টিভিটি নেয় সেটা হচ্ছে চন্দ্রের সাপেক্ষে। তাই এই মাঙ্গলিক অর্থাৎ লগ্নের সাপেক্ষে যদি লগ্নে বা চন্দ্রের সঙ্গে চন্দ্রে যদি মঙ্গল অবস্থান করে বা কখনো কখনো সেই যেমন রবির সঙ্গে বললাম, অর্থাৎ ওই এক লগ্ন, তারপরে হচ্ছে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই কটা জায়গায় যদি মঙ্গল গিয়ে অবস্থান করে আপনার জন্মছকের, এবং সেই মঙ্গল যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে স্বক্ষেত্রে, দেখা গেলো যে অনেক সময় স্বক্ষেত্রে থাকলেও তার প্রভাব থাকে, কিন্তু অনেক সময় দেখা গেলো নক্ষত্রগত কানেকশান পেলেও তার প্রভাব থাকে। তাই এই কানেকশান পেলে এইগুলো জানবেন যে সেই সকল জাতক জাতিকাদের মাঙ্গলিক একটা প্রভাব তৈরি হলো। কতটা ভালো দেবে কতটা খারাপ দেবে সেটা জন্মছকের ওই ডিগ্রিগত কানেকশানের উপর ডিপেন্ড করবে। অনেক সময় দেখবেন যে মঙ্গল অবস্থান করছে একটা জন্মছকের, সে ডিগ্রিগত কানেকশান পেয়েছে হয়তো 3 ডিগ্রির মধ্যে রয়েছে, যেভাবে গিয়ে অবস্থান করছে 3 ডিগ্রি পেয়েছে, বা 7 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, বা আবার ওইদিকে লাস্টে গিয়ে দেখা গেলো যে 25 ডিগ্রির পরে গিয়ে অবস্থান করছে। তাহলে এই সকল জাতক জাতিকাদের মঙ্গলের যে প্রভাব, নেগেটিভ প্রভাব কিন্তু অতটা বেশি হবে না। নেগেটিভ প্রভাব তৈরি হবে ম্যাক্সিমাম 10-এর পর থেকে এদিকে 22 পর্যন্ত, 25 পর্যন্ত। ওই 10 থেকে 25 পর্যন্ত এইভাবে কানেকশান পেয়ে গেলে ওই ডিগ্রিটা, তার মানে সেটা কিন্তু ভয়ানক। যদি হয় ভয়ানক তাহলে ভয়ানক হবে, যদি সেরকম যদি ভালো জায়গা থাকে তাহলে ভালোত্ব দিয়ে দেবে। তাই লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ মাঙ্গলিকের প্রভাব আপনার ক্ষেত্রে শুধুই যে খারাপ দেবে তা না, ভালোও দেবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে চতুর্থ মঙ্গল, আমি আলোচনা করব অবশ্যই, এবার সেক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি প্রচুর মালিক বানিয়ে দেয়। কিন্তু এই মাঙ্গলিক দোষ কিন্তু জানবেন একটা ছেলের ক্ষেত্রেও রয়েছে, যেমন তার প্রভাব, মেয়ের ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব রয়েছে। কারণ এই মাঙ্গলিক দোষের কারণে দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বিবাহ হতে চাইছে না। বলবো কারণ প্রথম অবস্থায় লগ্ন মাঙ্গলিক হলে কি হয় এই সব জাতক জাতিকারা। আবার অনেকের অনেক প্রশ্ন কি না, একটা মাঙ্গলিক জাতকের সঙ্গে আর একটা মাঙ্গলিক জাতকের বিবাহ দিলে, জাতিকার বিবাহ দিলে সেক্ষেত্রে কি মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে যায়, বা সেক্ষেত্রে কি তার প্রভাবটা সেইভাবে আসে না? অবশ্যই এসবগুলো কানেকশান রয়েছে, কারণ আপনাকে আগে জানতে হবে মাঙ্গলিক দোষটা কী ধরনের অ্যাক্টিভিটি মানুষের সেই তার চরিত্রে নিয়ে আসে। প্রথম অবস্থায় মাঙ্গলিক দোষ যাদের থাকবে, অর্থাৎ ওই লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের কানেকশান, এদের মধ্যে যে অ্যাক্টিভিটি, এদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, এরা প্রকাশ করবে না, সব বিষয় এরা প্রকাশ করতে চাইবে না, এবং এরা সাধারণত প্রকাশ না করে নিজের মনে মনে রাখবে যে এই জিনিসটা সে চাই। অর্থাৎ দেখা গেলো যে কোনো
কোনো ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রেও যদি আমি বলি, তাহলে জানবেন যে এই সকল জাতক জাতিকেরা প্রকাশ করে না, কোনো সময় আগ বাড়িয়ে কিছু করতে যায় না। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এবং এটা স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্কের জায়গা তৈরি হবে, তখন দেখা গেলো একজনের মাঙ্গলিক আর একজনের মাঙ্গলিক নেই, তাহলে সেক্ষেত্রে একটা জাতকের ক্ষেত্রে যদি জাতকের মাঙ্গলিক দোষ থাকে আর জাতিকার দেখা গেলো যে মাঙ্গলিক নেই, তাহলে জাতক কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারবে না সে এখন কি তার চাই, এবং এখানে তৈরি হয় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং একটা সময় আস্তে 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 ধীরে 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 বর্তমান সমাজ ব্যবস্থা, যেটা আগে হয়তো ছিল না এতটা, আজ থেকে আপনি 30 বছর পিছিয়ে যান, তখন কিন্তু দেখবেন যে এত ডিভোর্সের জায়গা ছিল না, কিন্তু ডিভোর্স কিন্তু খুব কম সংখ্যায় হতো, কারণ তখন এত রকমের যে সাংঘাতিক যে পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের যে স্বাধীনতার জায়গা, সেটা কিন্তু অনেকটা কম ছিল বিগত 30 বছর আগে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান যে জায়গা আছে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা রয়েছে, এবং সেক্ষেত্রে এই মাঙ্গলিক দোষের কারণে, অর্থাৎ এই যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ দুজন আলাদা সেপারেশন হয়ে যাওয়া, এই প্রভাবটা কিন্তু বর্তমানে তৈরি হয়ে গেছে, এবং বর্তমানে এটা বিশেষ এবং মানে সব জায়গাতেই ম্যাক্সিমাম দেখবেন। কারণ এটাই হয়, কারণ একজন মাঙ্গলিক আর একজনের অমাঙ্গলিক, তারা তাদের দুজনের কিন্তু মনের বিষয়টা বোঝাতে পারে না, এবং সেখানেই হয় ডিটাচমেন্ট, সেখানে থেকেই হয় দুজনের মধ্যে ডিভোর্সের জায়গা। তাহলে এটা হচ্ছে মাঙ্গলিকের দোষের কারণ, এবং মাঙ্গলিক আর অমাঙ্গলিকের বিষয় আমি মেন যে পয়েন্টটা আপনাদেরকে বললাম, এইটা যদি আপনারা মাথায় রাখতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা যদি চলতে পারেন, তাহলে আমি বলবো যে অনেকটা আপনি ভালো থাকতে পারবেন। কারণ মাঙ্গলিক দোষ, অনেকের প্রশ্ন, মাঙ্গলিক দোষটা কখন প্রতিকার প্রতিবিধান করলে ভালো হয়। আমি তো বলবো যে একটা নির্দিষ্ট সার্টেন যে টাইম, একটা জাতক জাতিকার 12 বছর বয়সের পর থেকে তার নিজের যে তার গ্রহ নক্ষত্রের অ্যাক্টিভিটি তার ওপর প্রভাব বিস্তার করে। গ্রহ নক্ষত্রের অ্যাক্টিভিটি, গ্রহ নক্ষত্রের কানেকশান তার 12 বছরের আগ পর্যন্ত তার বাবা মায়ের ওপর প্রভাব বিস্তার করে। ওই 12 বছরের আগে যদি কোনো রকমের কারোর সাড়ে সাতির প্রভাবও চলে বা কোনো রকমের কোনো সমস্যার জায়গা চলে, তাহলে সেগুলো তার এফেক্টগুলো তার বাবা মায়ের ওপর চলে যায়। সেই জন্য 12 বছর পার হয়ে যাওয়ার পরে এই মাঙ্গলিক দোষের প্রতিকার করা ভীষণ প্রয়োজন। না হলে সেই সকল জাতক জাতিকার হঠকারী সিদ্ধান্তের কারণে পরিবারের মান সম্মান হানি হয়ে যেতে পারে। সব মাঙ্গলিক দোষের মধ্যে কিন্তু তার হঠকারী সিদ্ধান্ত আসবে না। আমি আলোচনা করব এইবার বিষয়বস্তু, যেটা যে লগ্ন থেকে মঙ্গল, লগ্নে যাদের মঙ্গল অবস্থান করে, এরা একটু হঠকারী সিদ্ধান্ত নেয়, এবং এরা যেটা বলবে সেটাকেই মান্যতা দিতে হবে। পরিবারের অন্য যে মেম্বার রয়েছে তাদের কথা তারা শুনবে না, এবং ওই মান্যতা কেউ যদি না দেয় তাহলে তার সঙ্গে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই মাঙ্গলিক লগ্ন মাঙ্গলিক এতটাই পাওয়ারফুল হয়, কাজ করে। তাহলে এক্ষেত্রে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার প্রতিকার প্রতিবিধান দেওয়ার পর তার মধ্যে সেই মাঙ্গলিকের প্রভাব আছে কি না সেটাও কিন্তু বোঝা যায়। যিনি প্রতিকার দেবেন তিনি তার সঙ্গে কথা বললেই বোঝা যাবে। তাহলে তার অ্যাক্টিভিটি, তার চলাফেরা, তার লাইফস্টাইল, তার মধ্যে সেই প্রভাব থাকলে পরে সেগুলো কিন্তু সেই কানেকশানগুলো বা তার সেই কথা বলার অ্যাক্টিভিটি সেগুলো দেখলেই বোঝা যায়। আবার অনেক সময় দেখবেন চতুর্থ মাঙ্গলিক, দেখা গেলো চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ের পর তার মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। বিশেষ করে এটা মেয়েদের মধ্যে বেশি প্রভাব দেখা যায়। কোনো মেয়ের ক্ষেত্রে যদি চতুর্থ মাঙ্গলিক থাকে তাহলে এই সকল জাতক জাতিকারা সুখী হতে পারে না। প্রথম জীবনে হয়তো মায়ের সঙ্গে ডিটাচমেন্ট, পরবর্তীতে গিয়ে শ্বশুরবাড়ির ডিটাচমেন্ট, শ্বশুরবাড়ির অ্যাডজাস্টমেন্ট হয় না। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। তাহলে এই চতুর্থ মাঙ্গলিক, আবার ওই মঙ্গল যদি পাওয়ারে থাকে, মঙ্গল যদি সক্ষেত্রে থাকে, মঙ্গল যদি শুভ গ্রহের কানেকশান পায়, তাহলে জানবেন যে এই জাতক জাতিকার ওই প্রভাবটা থাকবেই। হয়তো 100% সেখানে নেই, 30% প্রভাব রয়েছে নেগেটিভ, কিন্তু বাকি পজিটিভ জায়গা রয়েছে। তার দেখলো প্রচুর সম্পত্তি হবে, তার বাড়ি
হবে, গাড়ি হবে, সব হবে, তার কিন্তু সুখ কম হবে। অর্থাৎ বাড়ি গাড়ি সব আছে, অনেক মানুষ দেখবেন তারা সুখী নেই। তাহলে এই একটা জায়গার থেকে একটা জায়গা ব্রেক করে। এই জন্য আমরা বারবার বলি যে একটা জাতক জাতিকা 100%, কোনো মানুষ 100% পাবে না, কিছুটা ঘাটতি রাখবে যাতে আপনি ওই ঈশ্বরের শরণাপন্ন হতে হয় আপনার, হবে না হলে আপনি তো আপনার মধ্যে জেদ অহংকার এগুলো তৈরি হয়ে যাবে। তার এই চতুর্থ মাঙ্গলিক এই কানেকশানটা দেয়। আর তার সঙ্গে সঙ্গে সপ্তম মাঙ্গলিকের যে প্রভাব, সপ্তম মাঙ্গলিক দেখা গেলো হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ হয় অনেক সময়, আবার এরা নিজেরা পছন্দ করেও বিয়ে করে নেয়। দেখা গেলো যে বাড়ির অন্যদের কোনো মতামত না গ্রহণ করে সে নিজের থেকে বিয়ে করে নিল, এটাও কিন্তু হয় সপ্তম মাঙ্গলিক। কারণ ওই মঙ্গল, নিটাল চার্টের একটা জিনিস জানবেন যে নিটাল চার্ট অনুযায়ী সপ্তমে শুক্রের অবস্থান থাকে, শুক্র অধিপতি আর দ্বিতীয়ের অধিপতি, তাই সপ্তম থেকে আপনার কামনা বাসনা ইঙ্গিত করে। এই কামনা বাসনা আপনার ক্ষেত্রে কোন দিকে নিয়ে যাবে, কি মোড় নেবে, আপনার জীবনটা কতটা দুর্বিষহ জায়গায় নিয়ে যাবে, সেটা ওই সপ্তম মাঙ্গলিক আপনাকে বুঝিয়ে দেবে, যদি আপনার লগ্নে চন্দ্র অবস্থান করে থাকে আবার। তাহলে আপনার ওই কামনা বাসনা আপনার ক্ষেত্রে কতটা ক্ষতিকর জায়গায় নিয়ে যাবে, এবং আপনার ক্ষেত্রে আপনার জীবনযাপন, আপনার লাইফস্টাইল, যেটা অন্য কারোর সঙ্গে মিলবে না, মিশবে না। অনেকের মানে আপনার পরিবারে কারোর সঙ্গে আপনার মিলবে না যদি এই কানেকশানটা হয়ে যায়। তাই এই সপ্তম মাঙ্গলিক হঠকারী সিদ্ধান্ত নিয়ে তারপরে একটা সময় গিয়ে বড় আফসোস করে যে এটা না করলেই ভালো হতো বিবাহটা, কারণ সে করেছে সেই মোহর বশে। কারণ ওই সপ্তম থেকে দেয় কামনা বাসনা দেয়, তাই ওই মঙ্গল কামনা বাসনাকে ইনক্রিজ করে দিয়েছে, অর্থাৎ বাড়িয়ে দিয়েছে, এবং সে সেই মুহূর্তে তাকে বিবাহ করতেই হবে এরকম একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছিল, এবং তার কারণে বিবাহ করেছে। পরে গিয়ে সে ভুল বুঝতে পারল। তাহলে এটা হয় সপ্তম মাঙ্গলিকের কানেকশান। আর অষ্টম মাঙ্গলিক কি হয়? অষ্টম মাঙ্গলিক সাংঘাতিক পরিস্থিতি, সাংঘাতিক ভয়ানক। অষ্টম মাঙ্গলিক দেখলে অনেকে ভয় পায়, কারণ এটা যার আছে, যার সঙ্গে বিবাহ হবে তার উপর এফেক্ট হবে এই অষ্টম মাঙ্গলিক। কারণ এই অষ্টম মাঙ্গলিক অনেক ক্ষেত্রে দেখবেন বহু বহু জাতক জাতিকা যাদের বিবাহ হয়নি, যাদের সারাটা জীবন তারা কুমার বা কুমারী হয়ে থেকে গেছে, এরকম অষ্টম মাঙ্গলিকের সংখ্যা 98% আছে। এই 98% মানুষ যাদের বিবাহ হয়নি তাদের অষ্টম মাঙ্গলিক হয়ে আছে, কারণ এদের বিবাহ হতে চায় না, লাস্টে গিয়ে ব্রেক করে, না তো কোনো একটা সময় হয়তো সেই চিন্তা ভাবনা এসেছিলো, বিবাহ করার একটা প্রবণতা এসেছিলো, কিন্তু সেটা কোনোভাবে ব্রেক করে গেছে, তারপরে আর বিবাহ করেনি। বা কোনো কারণে দেখা গেলো তাদের এমন জীবনযাপন চলেছে, এমনভাবে জীবনযাপন করেছে, ছোটোবেলায় তাদের ওপর সমস্ত দায়িত্বভার চলে এসছে, তারপরে তার আর বিবাহ সে করার মতো পরিস্থিতি তার জীবনে আসেনি। বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, লাস্টে গিয়ে বিবাহটা আটকে যাচ্ছে। তাহলে এই মাঙ্গলিক দোষ কত রকমভাবে এফেক্ট করে, কারণ এই মঙ্গল গ্রহটা আমাদের পৃথিবীর খুব নিকটতম গ্রহ, এবং এই নিকটে রয়েছে, পৃথিবীর নিকটতম গ্রহ থাকার জন্য এর এফেক্টটা পৃথিবীবাসীর বা পৃথিবীর যত প্রাণী রয়েছে, জীব রয়েছে, তাদের ওপর যথেষ্ট বড় সাংঘাতিক একটা কিন্তু এফেক্ট হয়ে আছে। সেই জন্য এর যে ভালো দিক বলুন বা এর খারাপ দিক বলুন, ডিরেক্টলি সেটা জীবের ওপর পড়ে বা প্রাণীর ওপর পড়ছে, এবং সেটা সেইভাবে আমরা দেখতে পাই। সেই জন্য মানুষ দেখবেন হঠাৎ করে রেগে যায়, কোনো কিছু নেই, বাড়িতে আসলো রৌদ্রের থেকে, হয়তো মাথায় একটু সূর্যের আলো পড়েছে এবং খালি আকাশের নিচ দিয়ে এসছে, বাড়িতে আসার পরে হঠাৎ করে রেগে গেল, সাংঘাতিকরা। তাহলে এই মঙ্গলের এফেক্টে এই জায়গাগুলো হয়। আবার ওই মঙ্গল যদি নেগেটিভ থাকে, কারণ ওই যে বললাম লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এই মঙ্গল
ভালো ফল দেয় না, নেগেটিভ ফলই দেয়। সেই জন্য ওই নেগেটিভ এফেক্টটা আপনার জীবনের ওপর, আপনার লাইফস্টাইলের ওপর কিন্তু কাজ করে। সেজন্য অষ্টম মাঙ্গলিক যাদের আছে তাদের অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান, প্রত্যেকটা মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট সময়ে করা উচিত। অবশ্যই বিবাহের আগে কিন্তু মঙ্গল এর মাঙ্গলিক প্রতিকার অবশ্যই করবেন, না হলে কিন্তু বৈবাহিক জীবন হয়তো দেখা গেল অনেকের ক্ষেত্রে, একদম লিখে নিন, কারণ প্রত্যেকটা কিন্তু রিসার্চ করা, প্রত্যেকটা পয়েন্ট যেটা বলবো সেটা একদম মিলিয়ে দেখে নেবেন। এবং এই এফেক্টগুলো সাধারণত মাঙ্গলিক দোষের এফেক্ট আপনার জীবনে আসবে 7 বছরের মাথায়, কোনো কোনো ক্ষেত্রে 3 বছরের মাথায়, কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের মাথায়, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের মাথায়, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ঠিক 9 বছরের মাথায়, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে 15 বছরের মাথায় এফেক্ট করবে, সাংঘাতিক এফেক্ট হবে এবং একটা জীবনটা, আপনার সংসারটা তছনছ করে ছন্নছাড়া করে দিয়ে চলে যাবে। তাহলে এই জায়গাগুলো যদি থাকে, অর্থাৎ আপনি জানেন না বিবাহ হয়ে গেছে, তারও প্রতিকার প্রতিবিধান আছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক গাইডলাইন নিয়ে চলুন। কারণ মাঙ্গলিক দোষটা আপনার জন্মছকের জন্মগত কানেকশান, তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন মেনে চলা উচিত। আপনার একটা নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, তাতে আপনি আপনার এই দোষ থেকে আপনি ভালো থাকতে পারবেন, দোষ থেকে আপনি দোষের কবল থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি শুধু একটা আংটি ধারণ করলেন, আপনি কবচ ধারণ করে নিলেন, আপনার প্রতিকার প্রতিবিধান হয়ে গেল, আপনি একদম মাঙ্গলিক দোষ থেকে মুক্ত হয়ে গেলেন, এটা হয় না। প্রতিকার রয়েছে অবশ্যই, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান মেনে সেই অনুযায়ী প্রতিকার করার পর কবচ ধারণ করলেও নির্দিষ্ট ক্রিয়া রয়েছে যেটা করতে হবে আপনাকে, না করলে তার এফেক্ট আপনি পাবেন না। কারণ আপনি ওটা জন্মগ্রহণের পর, জন্মগ্রহণের সময় নিয়ে এসছেন, তাহলে সেখান থেকে আপনাকে মুক্ত করতে হবে এবং সেটা আপনাকেও কিছু করণ ক্রিয়া রয়েছে, সেটা করলেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের জন্মছকের দ্বাদশ মাঙ্গলিক রয়েছে, দ্বাদশ মাঙ্গলিক, দ্বাদশ ভাব, অর্থাৎ এই 12টা ভাবের শেষ ভাব, এটা হচ্ছে দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব থেকে আমাদের মোক্ষ লাভ হয়, মোক্ষ লাভ। এই মোক্ষ লাভে তার বাধা হয়ে যাবে মঙ্গল। দ্বাদশ ভাব থেকে আপনার শয্যা সুখকে ইঙ্গিত করে, আপনি স্বামী স্ত্রীর আপনাদের দাম্পত্য সুখটা ইঙ্গিত করবে কতটা ভালো কতটা খারাপ ওই দ্বাদশ ভাব। ওই দ্বাদশ ভাবে ওই মঙ্গল গিয়ে আপনাকে সমস্যায় ফেলে দেবে, ঝামেলাটা হবে দেখবেন সেই রাত্রে গিয়ে ঝামেলা অনেকের ক্ষেত্রে হয়, ওই মঙ্গলের অবস্থান, এবং আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে ব্যাঘাত তৈরি করবে। কখনো কখনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি নিয়ে নেবে আপনাদের জীবনে ওই দ্বাদশ মাঙ্গলিক। তাই ওই মাঙ্গলিকের প্রতিকার কিন্তু যথাযথ সঠিক বিচারের মাধ্যমেই করতে হবে, যদি না হয় তাহলে তার প্রভাব আপনি পাবেন না। এবং এই মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট দেখবেন, অনেক জাতক জাতিকার দেখবেন যে পড়াশোনায় সে সব জানে, তার মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা চলবে সে আমি সবই জানি, এই বিষয়গুলো আমার কিছু বোঝানোর নেই। তারপরে দেখবেন লাস্টে গিয়ে যখন এক্সাম পরীক্ষা দিতে গেছে সে তখন সব ভুলে গেছে, কিছুই সে জানে না, কারণ সে তো পড়েনি, সে তো কিছুই জানে না, সে তো স্টাডিই করেনি, কিন্তু সে মনে মনে ভেবেছিল যে আমি সব জানি, এই তো এই ব্যাপার একবার পড়েছিল তারপরেই, কিন্তু সেটাকে নিজের মধ্যে যে তৈরি করতে হয় মনে মনে সেইভাবে, সেটা সে জানেই না, সেটা করেই নি। সে অন্যদের দেখে সে অন্যরা পাচ্ছে মানে আমিও পারবো এবং আমিও সব জানি, এরকম একটা ভাব নিয়ে সে পরীক্ষার হলে গিয়ে সে দেখা গেল যে যে নাম্বারটা পাওয়া উচিত ছিল সেটা তো পেলই না, বরঞ্চ ফেল করার মতো পরিস্থিতি হয়ে গেছে। তাহলে এগুলো তৈরি হয়। এবং এরাও দেখবেন যে অনেক সময় এদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করে ভীষণভাবে, এবং এই অহংকার জেদ এদের পতনের কারণ নিয়ে যায়। অনেক মানুষ দেখবেন হয়তো সে ভালো করছে, তার ক্রিয়েটিভিটি রয়েছে, তার স্টাডি রয়েছে, সে যথেষ্ট গুরুত্ব দিয়ে যে কাজটা করে,
কিন্তু সেইটাকে দেখে এই সকল জাতক জাতিকারা হিংসা করতে আরম্ভ করবে এবং এটা তাদের জীবনের পতনের কারণ তারা পেরে উঠছে না। তাহলে এই জিনিসগুলো থাকে যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। অনেক সময় দেখবেন যে মঙ্গলের কারণে জীবনে নিজের আপনি বলা হয় না যে মঙ্গল এমনভাবে নেগেটিভ এফেক্ট দেয়, কখনো কখনো মাথার ছাদ পর্যন্ত থাকে না। মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে এই যে বললাম লগ্ন চতুর্থ দশম সপ্তম এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং দ্বাদশ মাঙ্গলিক, এবং এই মাঙ্গলিক ছাড়াও সাউথ ইন্ডিয়ান অর্থাৎ আমাদের সাউথের দিকে আপনি যদি যান, সেখানকার অ্যাস্ট্রোলজি মতে সেকেন্ড হাউসেও যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই মঙ্গলও কিন্তু সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক এফেক্ট করে। সেটার এফেক্ট রয়েছে। কেমন এফেক্ট রয়েছে দেখবেন যে একটা মেয়ের ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি এফেক্ট হয়। একটা মেয়ের ক্ষেত্রে তার শ্বশুর বাড়ি কিন্তু সব, কিন্তু সেকেন্ড হাউজের যদি এই মঙ্গল থাকে তাহলে সেই মেয়ের ক্ষেত্রে তার শ্বশুর বাড়ির কোনো রিলেটিভই তাকে সম্মান দেবে না, তাকে কোনো কথাই তাকে বিশ্বাস করবে না এবং কোনো কথা তাকে একে কোনোভাবে সাপোর্ট করবে না। তার ওই শ্বশুরবাড়ির রিলেটিভরা তাকে সাপোর্ট না করার জন্য সে একা একা হয়ে যাবে এবং প্রত্যেকের প্রতি একটা ভুল ধারণা তৈরি হবে এবং একটা সময় এই জাতক বা এই জাতিকা শ্বশুরবাড়ির রিলেটিভদের সঙ্গে ভালো সম্পর্ক এদের হবে না এক কথায়, এবং এরা যতটা পারবে ক্ষতি করারই চেষ্টা করবে এই সকল জাতক জাতিকার। এবং এদের ক্ষেত্রে আগুন থেকে অনেক সময় সমস্যা তৈরি করে যদি এটা কিন্তু অগ্নি রাশির সঙ্গে কানেকশন করে এবং সেটা বায়ু রাশির সঙ্গে কোনো রকমের গ্রহ নক্ষত্র কানেকশন করে, তাহলে সেগুলো প্রত্যেকটা বিচার্য বিষয়। আমি বারবার বলি এগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তারপরে তার প্রতিকার প্রতিবিধান দিলে এই সকল জাতক জাতিকারা ভালো জায়গায় আসতে পারে। আমি আবার বলছি এই মাঙ্গলিক দোষ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। অবশ্য বিবাহের আগে তো অবশ্যই, এবং যদি যারা বিবাহ হয়ে গেছে জানেন না তাদের পদ্ধতি অর্থাৎ এই প্রতিকারের পদ্ধতি আলাদা হয়, বিবাহের আগের প্রতিকার পদ্ধতি আলাদা হয়। প্রত্যেকটা দৈবিক প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং এছাড়াও দেখা গেলো একটা স্টুডেন্ট লাইফে মাঙ্গলিকের এফেক্ট ভীষণভাবে হয়, যেটা ওই যে বললাম যে আমি সব জানি কিন্তু লাস্টে গিয়ে কিছুই জানে না, কিছুই তারা করতে পারে না, রেজাল্ট তাদের খারাপ হতে থাকে। তাহলে এই ধরনের মাঙ্গলিকের প্রতিকার প্রতিবিধান আমি বারবার প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। যেমন দেখুন বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তারা তাদের প্রতিকার নিয়েছে, প্রতিবিধান নিয়েছে, সঠিক গাইডলাইন মেরে তারা চলছে, তাদের জায়গা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন যে সকল ব্যক্তিগুলো যে সকল মানুষগুলো বিগত দিনে খারাপ সময় ছিল তারা আজকের জায়গায় কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন। আর এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো।
তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজের জেরেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে
তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।